আসসালামু আলাইকুম। আপনি দেখবেন প্রচারণা বা আপনার সমালোচনা দুইভাবে হয়ে থাকে। একটা হচ্ছে গঠনমূলক, আরেকটা হচ্ছে আপনার ডিস্ট্রাকটিভ, মানে একটা কনস্ট্রাকটিভ, আরেকটা ডিস্ট্রাকটিভ, আরেকটা হচ্ছে আপনার চাটুকারিতা বা ফ্ল্যাটারিং বা দালাল মিডিয়া যেটাকে বলি। বর্তমানে বাংলাদেশের মিডিয়া এই তিনটা প্ল্যাটফর্মের ভিত্তিতে চলছে। আপনি খেয়াল করে দেখেন যে বাংলাদেশে তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পরে খেয়াল করে দেখবেন যে কিছু মিডিয়া তাদের কর্মকাণ্ড কী করছে, বিশেষ করে দালাল মিডিয়াগুলো। তারা যদি গঠনমূলক সমালোচনা করতো, ঠিক আছে, আমি প্রশংসা করতাম, কিন্তু তাদের সমালোচনাটা হচ্ছে পুরোপুরি চাটুকারিতা। যেমন ধরেন, তারেক রহমান খুব সকালে অফিস শুরু করেছেন। এটা নিয়ে একটা সুন্দর রিপোর্ট হতে পারত যে বাংলাদেশে কোনো প্রধানমন্ত্রী সময়ের প্রতি তার যে একটা সম্মান বা বাংলাদেশে যে একটা সময় অনুযায়ী অফিস টাইমটা শুরু করতে চাওয়া, এটা নিয়ে একটা ফিউচার তৈরি হতে পারে, ঠিক আছে। কিন্তু আপনি দেখবেন যে মিডিয়াগুলো তারেক রহমান যাই করে কিছু ক্যামেরাম্যান পিছনে লেগে থাকে, এবং এদের উদ্দেশ্য গঠনমূলক সমালোচনা না, এদের উদ্দেশ্য হচ্ছে এমন কিছু বিষয় তুলে ধরা যার মাধ্যমে সে তারেক রহমান তথা বিএনপির উচ্চ পর্যায়ে কারো নজরে আসতে পারে। এমনভাবে সব কিছু করা হচ্ছে। জায়েমা রহমান কোথায় কী করছেন, তার যে ওই যে একটা বিড়াল আছে, কি যেন জেবু নাকি, এই জেবুকে নিয়ে অনেক দিন পর্যন্ত মিডিয়া নাচানাচি করছে। তারপরে তিনি এক পর্যায়ে সেই জেবু ইস্যু নিয়ে আপনার সেই পরিবেশ বিষয়ক অনেক কিছু শুরু হয়ে গিয়েছে অলরেডি। এই যে চাটুকারিতাটা বাংলাদেশে, আপনি দেখেন কোনো রাজনৈতিক দল বা সরকারের যত না দোষ, তার চেয়ে বেশি রাজনৈতিক দল তথা সরকারকে সবচেয়ে বেশি খারাপ বানাচ্ছে আমাদের এই দালাল এবং চাটুকার মিডিয়া। এই দালাল চাটুকার মিডিয়ার কারণে প্রকৃত পেশাদার যারা মিডিয়া ব্যক্তিত্ব, প্রকৃত পেশাদার যা সাংবাদিক, এই ব্যক্তিগুলো পিছিয়ে পড়ছেন, এরা নজরে আসছেন না। কারণ পেশাদার সাংবাদিকরা যখন গঠনমূলক কাজগুলো করেন, তখন প্যারালেলি যখন তাদের পাশাপাশি এই চাটুকারিতা করে, তখন তারা তাদের কর্মকাণ্ড অবদানগুলো ঢেকে যায়, আর চাটুকারদের কাজগুলো খুব সামনে চলে আসে। এবং আমি যেন তারেক রহমানকে, আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রীকে আমি অনুরোধ করব, আপনি দয়া করে যে এইরকম রিপোর্ট যারা করে এদেরকে প্রশ্রয় দিয়েন না। কারণ আপনার কাছে যদি এদের একজন সফল হয়, এই একজনকে দেখে 100 জন চাটুকার তৈরি হবে। এই সুযোগটা কিন্তু শেখ হাসিনার কাছে পেত। শেখ হাসিনার কাছে যে গান শোনানোর সুযোগ পেয়ে পুরস্কৃত হয়েছে, তাপস সহ অনেকেই শেখ হাসিনাকে গান শুনিয়ে পুরস্কৃত হয়েছে। এখন যদি শেখ হাসিনা এই তাপস টাইপ কিছু ব্যক্তিকে যদি পুরস্কৃত না করতেন, তাহলে কিন্তু চাটুকাররা এই কম্পিটিশনে নামতেন না। তো আমি তারেক রহমানের কাছে আমি আশা করি যে এই সুযোগটা আপনার কাছে কেউ পাবে না, এবং অলরেডি আমার জানা মতে খুব একটা কেউ সুযোগ পায়নি। তো এই যে যেখানে যাবেন প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা স্টেপে তিনি দরজা খুলে বলেছেন কোনো একটা কথা, ওইটা নিউজ হবে। তিনি গাড়ি ওঠার সময় কিছু একটা বলেছেন, ওইটা নিউজ হবে। গাড়ি ওঠার সময় নিচে তাকিয়েছেন, সেটাও নিউজ হবে। তিনি কীভাবে মুচকি হাসি দিয়েছেন, সেটাও নিউজ হবে। তিনি কোনো ইফতার পার্টিতে কার কাঁধে হাত দিয়েছেন, সেটাও নিউজ হবে। কাকে কি বলছেন, তাও নিউজ হবে। ইম্প্যাক্ট থাকুক না থাকুক, কিছু বিষয় ইফতারিতে বিভিন্ন দলের সাথে সৌজন্যতা দেখানো, তারেক রহমান যে সুন্দর ব্যবহার করছেন, এটা আমাকে এস্টাবলিশ করতে হবে যে এটাই আমাদের কালচার। এটাকে আমি যে এমনভাবে হাইলাইট করি যে বিরাট এক্সেপশন, তার মানে কি আমি বুঝাচ্ছি এটা গতানুগতিক কাজ না, তুমি এক্সেপশন করে ফেলছো। আর আমি যদি এটাকে এভাবে নিউজ করি যে এটাই হওয়ার কথা, এটাই আমাদের কাম্য, তখন মানুষ কিন্তু এই পজিটিভ নিউজগুলোই করবে সুন্দরভাবে। আপনি পজিটিভলি কনস্ট্রাকটিভ ওয়েতে নিউজগুলো করেন। চাটুকারিতা কেন করতে হবে? কেন আপনি তারেক রহমানের নজরে আসতে চান? কেন আপনি জায়েমা রহমানের নজরে আসতে চান? এই নজরে আসাটা বাদ দিয়া নর্মালি একটু যে বিষয়গুলো ব্যতিক্রম, যে অসঙ্গতি, সেটাকে আপনারা তুলে ধরেন, গঠনমূলক কাজগুলো করেন। এগুলো খুব কম সাংবাদিক করতেছে বাংলাদেশে। এবং বাংলাদেশে যদি সত্যিকার অর্থেই চাটুকারিতা যদি সত্যি বন্ধ করা যেত, বাংলাদেশে উন্নয়ন অটোমেটিক্যালি শুরু হয়ে যেত। এবং এই চাটুকারিতার শীর্ষে আছে একটা ক্যামেরা, মোবাইল, আর ওই কিছু ওই যে একটা আপনার যে সেলফি একটা স্টিক আছে, এটা নিয়ে কতগুলো দালাল সাংবাদিক। এটা তারা মানে পেশাদারি প্রতিষ্ঠিত মিডিয়ার সাংবাদিকদেরকে আপনারা অনুসরণ করার চেষ্টা করুন। এই যে একজন ক্যামেরা নিয়ে একটা সেলফি স্টিক নিয়ে যে বিভিন্ন জায়গায় যারা সাংবাদিকতা করছে এদের এদের দিকে আপনারা তাকাবেন না। পুরা বাংলাদেশে এবার দেখেন, এই যে মন্ত্রণালয় বিভিন্ন পদ পেয়েছে,
অনেক পরিচিত কিছু কিছু মুখগুলো, যোগ্যতা থাকুক না থাকুক। কেন? কারণ এই যে এই মিডিয়ার মাধ্যমে নিজেদের অনেক কিছু জাহির করতে পারছে, আর যেই ব্যক্তিগুলো নিজেকে জাহির করতে পারে নাই, অনেক যোগ্যতা আছে, তারা অনেকে পিছিয়ে আছেন। এই বিষয়টা আমি মনে করি খেয়াল রাখা উচিত। তবে একটা বিষয় আমি বলবো, যারা অনেক যোগ্য থাকা সত্ত্বেও পিছিয়ে আছেন তাদের জন্য আমি একটা কথা বলবো। একটা বিষয় খেয়াল রাখবেন, প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি কিন্তু প্রথমবার সেনাপ্রধান হতে পারেননি। তার অনেক যোগ্যতা থাকা সত্ত্বেও তাকে শফিউল্লাহকে সেনাপ্রধান বানিয়েছিল, জিয়াউর রহমানকে বানাননি। তার অনেক যোগ্যতা ছিল, বাট ভাগ্যের কি পরিণতি দেখেন, জিয়াউর রহমানকে কিন্তু আল্লাহ তাআলা তাকে সেনাপ্রধান বানিয়েছেন এবং তিনি রাষ্ট্রপতি হয়েছিলেন। একটু দেরি হয়েছে, বাট তিনি হয়েছিলেন। একই সাথে তারেক রহমান, তাকে অনেক অবর্ণনীয় দুঃখ কষ্ট অনেক কিছু সহ্য করতে হয়েছে। তিনি যার বাবা প্রধান রাষ্ট্রপতি, মা প্রধানমন্ত্রী ছিলেন, তার ৬২ বছর বয়স কেন, তার তো আরও আগে তার প্রধানমন্ত্রী হওয়ার কথাই বাংলাদেশের। কিন্তু তিনি ৬২ বছর বয়সে এত দেরিতে হয়েছেন, বাট হয়েছেন তো, আল্লাহ তাকে বানিয়েছেন তো, তাই না? সো আল্লাহ যদি তকদিরে রাখে, ইফ ইউ আর ব্লেসড বাই অলমাইটি আল্লাহ, আপনার যেটা প্রাপ্য আপনি এটা পাবেনই, এটা কেউ ফিরাইতে পারবে না। সো যারা অনেক যোগ্যতা থাকা সত্ত্বেও মনে করেন যে কিছু পাননি, ডোন্ট গেট আপসেট। রাইট টাইমে রাইট জিনিস পেয়ে যাবেন। এমন হতে পারে আপনার এই এখনকার প্রাপ্তিটা আপনার জন্য হয়তো ক্ষতিকারক হতে পারত, কারণ আপনি এই সরকার এখন আসছে, এই সরকারের এখন যাদেরকে মন্ত্রী বানানো হয়েছে, তারেক রহমান কাকে কতদিন মন্ত্রী হিসেবে রাখবেন এটা আল্লাহ জানেন আর তিনি জানেন। এমন হতে পারে তাদের অনেকেই হয়তো অ্যাসিড টেস্ট 6 মাস পরে অনেকেই বাদ পড়ে গিয়েছে, এরপরে যারা আসবে তারা হয়তো লম্বা সময় থাকবে, এটাও হতে পারে। যাই হোক, চাটুকার মিডিয়া থেকে সাবধান, এবং যারা যারা এই জিনিসগুলো করে এদেরকে প্রমোট করেন না, দয়া করে এই প্রমোট করা বন্ধ করেন। আমরা অনেক মানুষ কিছু কিছু জিনিস শুনি বিধায় মানুষ এগুলো করে। হিরো আলমের ভিডিও যদি আমি না দেখতাম, না রিয়াক্ট করতাম, না শেয়ার করতাম, হিরো আলম এগুলো করতো না। আপনি যদি পরিমণির জিনিসগুলো কিনে বেশি ঘাটাঘাটি না করতেন, আলোচনায় না আনতেন, তাহলে কিন্তু সে হয়তো এগুলো করতো না। আমরা অনেক মানুষকে অনেক খারাপ কাজ, অনেক জিনিসগুলো করতে আমরাই উৎসাহ দিই। আপনার একজনের বিড়াল কিনে বই দিয়েছে, সেটা নিয়ে আবার আপনার নানান কাহিনী শুরু করছেন, এগুলো তো আপনাদের দোষ। দরকার কি? আমি সত্যিকার অর্থে যেখানে সেখানে আমি একটা কিছু পাইলেই শেয়ার করি না, পাইলেই একটা জিনিসে কমেন্টস করি না। দরকার কি আপনার? ইগনোর করেন না। যা তা যাচ্ছে তাই আজে বাজে জগা খিচুড়ি জিনিস নিউজ করতেছে, আর আপনারা সেটা শেয়ার করতেছেন। এগুলো কি? এখানে তারেক রহমান প্রধানমন্ত্রী কি করেন, তার গঠনমূলক সমালোচনা করেন এবং তাকে দেশের চিত্রটা তার সামনে তুলে ধরেন। এটা হচ্ছে সাংবাদিকতা। সেটা না করে তিনি কি করতেছেন, সারাক্ষণ তার পিছে লেগে আছি। তার প্রত্যেকটা জিনিস তিনি হিসু করতে গেলেও সেটা তিনি ওই জায়গাও শুধু ক্যামেরাটা লাগাইতে পারতেছেন, আর বাকি সবই মনে হয় তারা করতেছে। খুবই বাজে একটা জিনিস, খুব নোংরা লাগে এই সাংবাদিকতা। প্রতিটা স্তরে প্রাইম মিনিস্টার পিছিয়ে লেগে আছেন। সেই শেখ হাসিনার মিডিয়া আর এখনকার মিডিয়ার সাথে পার্থক্যটা কি? কোনো পার্থক্য নাই। শেখ হাসিনার আমলে আপনি যেই মিডিয়াকে গালি দিচ্ছেন, ওই মিডিয়ার চেয়ে এখনকার মিডিয়া আরও খারাপ, আরও বেশি খারাপ। বরং শেখ হাসিনার মিডিয়ায় ওই সময়ে কিছু কিছু সিনিয়র লোকজন আমি দেখছি, তারা করাপ্টেড হইলেও সাংবাদিকতা ব্যাকগ্রাউন্ড ছিল। আর এখন দেখতেছি এখন সাংবাদিকতা ব্যাকগ্রাউন্ডও নাই, এমন সব মানুষ খুব লাইমলাইটে চলে আসতেছেন প্রশংসা করে। একটা ক্যামেরা, সেলফি স্টিক আর চেহারা, খুব সহজ। মন চাইলো আমি একটা ফেসবুক পোস্ট দিয়ে দিলাম, মন চাইলো আমি একটা কথা বলা শুরু করে দিলাম। একটা কীরকম একটা দেশ দেখেন, ওয়ার্ল্ডের কোনো দেশে কিন্তু এইরকম ফেসবুক নিয়ে, সোশ্যাল মিডিয়া নিয়ে এইরকম নিউজ করে না, একমাত্র বাংলাদেশে। এবং আরও একটা জিনিস, রিসেন্টলি ইরান আমেরিকা যুদ্ধ নিয়ে গণহারে সবাই এখন নিরাপত্তা বিশ্লেষক, সবাই এখন আপনার আন্তর্জাতিক বিশেষজ্ঞ হয়ে গিয়েছে। প্রত্যেকেই টক শোতে যে যার মতো প্রত্যেকে এই বিষয় নিয়ে কথা বলে। আপনি একটা সাবজেক্ট ম্যাটারে কথা বলবেন, এটা নিয়ে মিনিমাম পড়াশোনা করেন। আমি ইকোনমিক্সে ব্যাচেলর করেছি কিন্তু তারপর আমি কনফিডেন্ট না, আমি অর্থনীতি নিয়ে খুব কম কথা বলি। বাট যখন আমি দেখলাম যে আমার নিরাপত্তা আন্তর্জাতিক বিষয় নিয়ে কথা বলি বা এটা ভালো লাগে, আমি এটা নিয়ে উচ্চ শিক্ষা গ্রহণ করেছি, তারপর এটা নিয়ে কথা বলা শুরু করেছি। আপনি একটা সাবজেক্ট ম্যাটারে কথা বলবেন, আপনি রাজনীতি নিয়ে কথা বলেন, রাজনীতি নিয়ে পড়াশোনা করেন। আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে কথা বলবেন, আপনি জানেন না কিছু। এখন কিছু লোকজন বলছে ইরান যুদ্ধের সমাপ্তি টেনে দিবে। তুই কি জানোস ইরান কেমনে যুদ্ধের সমাপ্তি টানবে? তোর কোনো আন্দাজ আছে যে ইরানের প্রতি কি হচ্ছে এখন? ইরানের মাটিতে কি পরিমাণে বোম্বিং হচ্ছে? কোনো আন্দাজ আছে? নাই। আমেরিকার ক্যাপাবিলিটি কি জানে? পড়াশোনা করে না তো, খুব করে বলে দিচ্ছে আমেরিকাকে একদম পরাজিত করে দিচ্ছি ইরান। তুই জানোস কিছু? কিছুই জানে না।
আমেরিকার কি ধরনের যোগ্যতা আছে? ওই কয়েকটা বিমান ঘাঁটিতে হামলা করলো, এতে আমেরিকা পরাজিত? এত সহজ? আবার ইরানে তেহরানে যে হামলা করলো, এতে যে তেহরান নাই হয়ে যাবে? এত সহজ না কোনো কিছু। আন্তর্জাতিক সম্পর্ক বা যুদ্ধ নিয়ে কথা বলতে গেলে একদম ডিটেলসটা জানার দরকার আছে। আমেরিকার কি সামর্থ্য আছে এটা আমার জানতে হবে, ইরানের কি সামর্থ্য আছে, ইরানের কি সীমাবদ্ধতা আছে সেটাও জানতে হবে, ইসরায়েলের কি সামর্থ্য আছে, ইরানের সাথে প্রকৃত এলাই মিত্র কারা এটাও জানতে হবে, আমেরিকার প্রকৃত মিত্র কারা এটাও জানতে হবে, এবং গ্লোবাল অর্ডারটা কিভাবে চেঞ্জ হতে যাচ্ছে, চায়না আসলে কি চাচ্ছে, রাশিয়া আসলে কি চাচ্ছে, এগুলো জানতে হবে। আপনি না যায় না হুটহাট করে একটা মন্তব্য করে বসলেন এবং ওই ইরান একটা ক্ষেপণাস্ত্র ফেললো, তাতে আপনি ইরানকে বিজেতা বানিয়ে দিলেন। ইরানে কত হাজার কত লক্ষ লোক ঘরবাড়ি ভাঙছে, আপনার খবর নাই। আমেরিকার এয়ারফোর্সের ক্যাপাবিলিটি কি জান আপনার ধারণা নাই। আমেরিকান মেরিন আর্মির কি ক্ষমতা ধারণা নাই। আপনি ইরানকে আপনি অনেক সামনে আগায় রাখতেছেন, ইরানের বিমান বাহিনীর আদৌ আছে কি না সেটাও জানেন না। কিন্তু আমরা কিন্তু মিডিয়া কি করতেছি, যারে তারে প্রমোট করতেছি, টিভি চ্যানেলগুলো যাকে তাকে মুখরোচক একটা বক্তব্য দিলে কেউ খালি বললো ইরান তো জয়লাভ করে ফেলতেছে, সাথে সাথে টিভি চ্যানেল থেকে ফোন দিবে, ভাই আপনি যেটা লেখা দিয়েছেন পড়ে দিচ্ছেন, আজ আসেন আমাদের মিডিয়াতে এসে কথা বলেন। কারণ ওই ব্যক্তি ওই ফেসবুক পোস্টটা খুব ভাইরাল হচ্ছে, তাকে ডাকতে হবে। কত বড় ছাগল আমাদের মিডিয়ার এইসব আপনার মানুষগুলো। আবার কেউ একজন একটা খুব মুখরোচক বলে যে একজন গণক বলছে অমুক চায়নার অমুক ব্যক্তি, সে কিন্তু গণক না, চাইনিজের এক ব্যক্তি কিনে যে বিভিন্ন মিডিয়া প্রচার করছে যে একজন গণক বলছে ইরান জয়লাভ করে আমেরিকা হারবে। সে গণক না, সে একজন বিশ্লেষক। তিনি আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে গবেষণা বিশ্লেষণ করেন, তার বিশ্লেষণ থেকে তিনি 3টা জিনিস প্রেডিক্ট করেছেন। একটা জিনিস তিনি দুইটা ফলে গিয়েছে। যেমন আমিও অনেক কথা বিশ্লেষণ থেকে বলি, যেমন আমার ক্যালকুলেশন অনুযায়ী এই যুদ্ধে অ্যাকচুয়ালি ইরান পরাজিতও হবে না, আবার ইরান আমেরিকাকে ধরাশায়ী করতে পারবে না, আমেরিকাও ইরানকে ক্ষতিগ্রস্ত করতে পারবে, তার তেলের ইয়েগুলো অনেক বড় ড্যামেজ করতে পারবে। বাট আলটিমেটলি ইরানকে এখানে সে সরকার পরিবর্তন বা আমার বিশ্লেষণ অনুযায়ী এটা পারবে না, কিন্তু ইরানের অনেক ক্ষয়ক্ষতি হবে যেটা আমেরিকার পক্ষে সম্ভব। আবার একই সাথে ইরান যদি ঠিকমতো ব্যাকআপ পায়, চায়না রাশিয়ার সহযোগিতা পায়, তাহলে মিডল ইস্টের মধ্যে বিরাট একটা অর্ডার চেঞ্জ হতে পারে, যেটা ইরানের দ্বারা সম্ভব হতে পারে। তো এই জিনিসগুলো এক একজন মানুষের এক একটা বিশ্লেষণ, কিন্তু আমার এই কথাটা তো ভবিষ্যৎবাণী না। তো এই যে হুটহাট করে কাউকে ডেকে তাকে দেওয়া স্টেটমেন্ট দেওয়া, সেটা আবার ভাইরাল করা হচ্ছে, বিভিন্ন টিভি চ্যানেলগুলো ডাকছে। আপনারা আগে নিজেরা শেখেন, জানেন যাকে ডাকছেন তার একাডেমিক এক্সপার্টাইজটা জানেন, যে পড়াশোনা করছে কিনা। আবার অনেকে আমাদের সামরিক ব্যক্তিদেরকে ডাকা শুরু করে র্যাঙ্ক দেখলেই। তিনি শুনলাম বুঝলাম মেজর কর্নেল ব্রিগেডিয়ার, তার ওই সাবজেক্ট ম্যাটারে কতটুকু এক্সপার্টাইজ আছে আপনি জানেন? একটা সামরিক অফিসার হলে কি সব জানে? সে একজন মেজর কর্নেল হলে কি সে আন্তর্জাতিক সম্পর্ক সব কিছু বুঝে? একটা র্যাঙ্ক দেখে তাকে ডাকায় কথা বলা শুরু করে দিলেন। একজন প্রফেসরের পাইলেন, তাকে দিয়ে কথা বলা শুরু করলেন। একজন একটা ফেসবুকে পোস্ট দিল, তাকে ওই সাবজেক্ট ম্যাটারে টিভি চ্যানেলে কথা বলতে বললেন। তার এই বিষয়ে জ্ঞান আছে কিনা, পড়াশোনা আছে কিনা, তিনি এটা গবেষণা করেন কিনা চেক করে না। একটা বিশাল তামাশা চলতেছে বাংলাদেশে। যাই হোক, আমার কথা যদি ভালো লাগে, আপনারা যদি মনে করেন এটা অন্যদেরকে জানানো উচিত, আপনারা এটাকে শেয়ার করতে পারেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।